জন্মের পর থেকে শুরু করে মানে মৃত্যুর আগ অবধি মেয়েদের লাইফে না নানান রকমের স্ট্রাগল চলতেই থাকে। বিশেষ করে শারীরিক যে সমস্যাগুলো একটা মেয়েকেই কিন্তু সবচেয়ে বেশি ফেস করতে হয়। আবার কোনো অসুবিধা হলে চারটে কথা এই মেয়েদেরই কিন্তু শুনতে হয়। এটা বাস্তব, এটা বাস্তব। ওই যতটা আদর যত্ন বাপের বাড়ি থেকে তুমি পাবে, আর এখন তো অনেক মেয়েদের ক্ষেত্রে দেখছি বাপের বাড়ি হয়ে গেছে তাদের বরবাদির সবচেয়ে বড় কারণ। চোখের সামনে টিনু ঘুরছে একদম পরিষ্কারভাবে। তো সেখানে দাঁড়িয়ে নানান রকমের সমস্যার মাঝখান থেকে মেয়েদেরকে সবটাই ফেস করে চলতে হচ্ছে। প্রথমে কন্যা সন্তান, প্রথম তো মানুষের কন্যা সন্তান হওয়া মানেই মানুষের কপালের মধ্যে একটা এরকম ভাঁজ চলে আসতো যে বাবা কন্যা সন্তান। তারপরে যুগের সাথে সাথে সেটা অনেকটা চেঞ্জ হলো। কিন্তু বলতে নেই ঠাকুরের ইচ্ছা, এই যে আমরা বাড়িতে কিন্তু কাকা জ্যাঠারা আমাদের সবারই, আমার মানে বোনই আমরা, মানে ছোট কাকারই আমার 2 ছেলে, বাকি সবাই কিন্তু আমরা বোন। আমি মা বাবার একটা, বাকিগুলো সব দুটো দুটো করে। হ্যাঁ, বমার 2 মেয়ে, 9 কাকার ঘরে 2, আরেক কাকার ঘরে 2, হ্যাঁ সব দুটো দুটো, আমি একা, আরেক 2 ভাই। তো কোনো সময় ঠাম্মি দাদুর মধ্যে কিন্তু এই জিনিসটা দেখিনি যে মেয়ে সন্তান বলে ভুরু কুচকানো বা কিছু সেটা দেখিনি। কিন্তু অনেক বাড়ি এরকম থাকে যেখানে কিন্তু প্রথম সন্তান কন্যা হওয়াতে অনেক রকমের সমস্যা ফেস করতে হয়। তার মধ্যে আমার শাশুড়ি মায়ের কিন্তু প্রথম সন্তান কন্যা। হ্যাঁ, আমার শাশুড়ি মা একজন সিটি কলেজ থেকে পাশ করা একজন ভদ্রমহিলা, যিনি কিনা সেই সময়কার মানে উনি গ্র্যাজুয়েট, ঠিক আছে, সিটি কলেজ থেকে। সেই মানুষটি সংসারের চাপে কিভাবে একটা ব্যাকডেটেড আর গাইয়াতে পরিণত হয়ে গেছে, সেটা আমি যদি না আমার শাশুড়ি মাকে দেখতাম আমি বুঝতাম না। ওনার উদার চিন্তা ভাবনাটাকে একটা সীমিত গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল। কারণ সেকালের আমার এক যে পিসি শাশুড়ি ছিলেন, যার গল্প আমি শুনেছি আসার পরে, তিনি খুব অল্প বয়সে বাল্য বিধবা হয়েছিলেন। এগুলো কি বলতো, এগুলো জেনারেশন ওয়াইজ, মানে ওনার আন্ডারে যে বউরা পড়েছে তারা প্রত্যেকে কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধতার মধ্যে, আঁশ ছুটে পারবে না, আঁশ ছুলে সেই জামা কাপড় ছাড়তে হবে, বাইরে থেকে আসলে পরে পুরো তাকে স্নান করিয়ে তারপরে ঘরে ঢোকানো হবে, নানান রকমের এইরকম সমস্যা। তারপরে তো বাচ্চা কাচ্চা হলে আতুর মাতুর চিকেন সিঁড়ির তলায় বা উঠোনে রান্না হতো, বুঝতে পারছি। তো ওই রোগগুলো কিন্তু আমার শাশুড়ি মা পেয়েছিলেন। এই চিকেন যেদিনকে আমরা খেতাম সেই দিনকে বাচ্চাদেরকে উনি ধরতেন না, কারণ উনি বলতেন বাচ্চারাও তো মায়ের ব্রেস্ট ফিট করছে। ভাবো কোথায় তার চিন্তা ভাবনাটা। ছুতমার তো আছে, এই যেটা ছুঁয়ে দিল তো হয়ে গেল। তো এইগুলো আমি বিয়ের পর এসে দেখেছি, কারণ আমি আমার ঠাম্মির মধ্যেও এইসব জিনিস দেখিনি, বুঝতে পারছো। আমার ঠাম্মি কিন্তু আরও আগের মানুষ, কিন্তু আমার ঠাম্মির মধ্যে, আমার ঠাম্মি মারা গেছেন 2000, হ্যাঁ 2000-এ, আর দাদু মারা গেছেন 2004। তো সেরকমই আমি আমার ঠাম্মির মধ্যে দেখিনি, কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের মধ্যে এই জিনিসগুলো দেখেছি। হ্যাঁ, কিছু কিছু দিক থেকে বেশ মডার্ন ছিলেন। যেমন আমি যখন বিয়ের পরে টানা 1 মাস শাড়ি পরছিলাম, আমাকে বলে কেন রিবা তুমি শাড়ি পরছো, তুমি শাড়ি চেঞ্জ করো, নাইটি পরো, শাড়ি পরে এরকম অসম্ভব নাকি। কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রগুলোতে উনি এরকম করতেন। ছোঁয়া, বিছানায় আমাদের কারোর উনি বসবেন না, বিছানায় বসলে সেই তোষক চাদর সব সরিয়ে জাজিমের ওপর বসতেন। তো আমি মাকে বলতাম, মা এই জাজিমটাও তো ছোঁয়াই ছিল। উনি আবার হিসাব করতেন প্লাস্টিকেরটা, কাঠের জিনিস, পলিথিনের জিনিস, এইরকমভাবে উনি হিসাব করতেন কোনটা ছোঁয়া যাবে কোনটা ছোঁয়া যাবে না। অ্যাকচুয়ালি ম্যানিয়া এটা কিন্তু উনি, আমার মামা শ্বশুর এখনও বলেন যে আমার দিদি কিন্তু এগুলো মানে বাপের বাড়ি থেকে শিখেও যায়নি, এগুলো কিন্তু তোমাদের শ্বশুর বাড়িতে যাওয়ার পরেই ও শিখেছে, যেহেতু ওই যে পিসি শাশুড়ি ছিলেন আর উনি ওনার সাথে ছায়ার মতন চলতেন, বুঝতে পারছি। তো এইগুলো হচ্ছে না সেকেলে একটা মেন্টালিটি। সেই আমার শাশুড়ির কিন্তু প্রথম সন্তান কন্যা, তো তার প্রথম সন্তান কন্যা হওয়াতে কিন্তু অনেকেরই মানে ভুরু কুচকানো একটা ব্যাপার ছিল। বুঝতে পারতাম আমার শাশুড়ি মায়ের, যদিও বা এখন আমার ননদার জীবিত নেই, বছর 5 যখন তার বয়স, সে একটা দুর্ঘটনাবশত সে চলে যায়।
তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই আফসোসটা আমার শাশুড়ি মায়ের মনের মধ্যে কিন্তু পড়েই গেছে। আমি দেখেছি উনি যখনই মেয়ের কথা তুলতেন উনি ভারাক্রান্ত হতেন, ওনার চোখ ছলকে। মা তো এত বছর হয়ে যাওয়ার পরেও মেয়ের সেই শোকটা উনি ভুলতে পারছেন না। এইটাও বলেন যে জন্মদিন পড়েছিল, একটা জামা হাওড়া মার্কেটে ও দেখেছিল চলতে গিয়ে, কি বায়না করেছিল, কিন্তু সেই সময় কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। তো দেখো এইগুলো ভাবলে পরে সত্যি কষ্টদায়ক, খারাপ লাগে। কিন্তু বলতে নেই, আমার মা বাবার আমি একটা মাত্র সন্তান হওয়াতে আমার মধ্যে কোনো এক্সট্রা বায়না ছিল না, কিন্তু আমার মা আমার বাবা কিন্তু যতটুকু তাদের সামর্থ্য সমস্তটা পূরণ করেছে। আর স্বামীর ঘরে সে তো করছেই, সেখানে তো আমি বলতে পারবো না যে আমার স্বামী কোনো দিক থেকে কমতি রেখেছে, ঠিক আছে? শুধু আমি বলে না, আমার প্রত্যেকটা টাচুট বলতে নেই, আমার প্রতিটা বোন যার যার ঘরে গেছে প্রত্যেকটা বোন কিন্তু সুখী আছে। এটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেমন আছে ভালোই থাকুক। এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? আজকে কেন এই এতগুলো কথা ভিডিও শুরুতে বলতে হলো, আসলে কি বলো তো, মানে বলার একটা আসলে না, তখন মনে হয় মনের কত কথা আছে যেগুলো হয়তো শেয়ার করা, কিন্তু না, এই ওয়াইটিটা তো মনের কথা শেয়ার করার জায়গা না। ওয়াইটিতে মনের কথা বলবো, গুটি কয়েক মানুষ আমাকে যারা খুব ভালোবাসে তারা হয়তো ভালোবেসে শুনবে, আর বাকিরা হাঁ করে থাকবে কোনখান থেকে কন্টেন্ট বার করা যায়, কতটা তোমাকে রাস্তায় পিষে ফেলা যায়, কতটা তোমার চরিত্রে হনন করা যায়, কতটা তোমাকে নিয়ে পিএনপিসি করা যায় সেটার জন্য, তাই না? তো এই কিছু জিনিস তো আমাদের অবশ্যই করে মেনে চলতে হয়। আর যারা মেনে চলে না, অবশ্যই করে ভেতরকার খবর তাদের আর গোপন বলে কিছু থাকে না। যারা বিছানার খবর ওয়াইটির বাজারে এনে ছেড়ে দেয় তাহলে তো সেখানে তাদের বুঝতেই হয়। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অবশ্যই করে এমনই একটা ভিডিও যেখানে নারী সত্তার জন্ম, সেটা কি, যেটা মেন আমাদের আজকে ম্যান্ডির আমি মানে মন্দিরার আমি ভিডিও দেখলাম, যেখানে আমি দেবশ্রীদির ছবি দেখলাম, গেলাম, ও বাবা পিরিয়ড, ইয়েস পিরিয়ড। দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, অবশ্যই করে এটা আমাদের গর্ব, কারণ এটা থেকে একটা প্রাণ সৃষ্টি। আজকে এটা না থাকলে হয়তো একটা নারী মাতৃসুখ হয়তো পেত না। আবার উল্টো দিকে এরকম অনেক সমস্যা আছে যে রেগুলার ওয়াইজ পিরিয়ড একদম ডেটে হচ্ছে, কিন্তু শারীরিক কিছু সমস্যার জন্য সে কনসিভ করতে পারছে না, লাইক শু। এই যে শু অলওয়েজ একটা জিনিস বলে, এই পিরিয়ড হয়েছে, অমুক ডেটে পিরিয়ড হয়েছে, বাট আমি পার্সোনালি যদি আমাকে বলো, আমি বলবো যে কবে ও ভিডিওতে বলবে আমার পিরিয়ড স্টপ হয়েছে, আমি সেই দিনটার আশায় আছি। কারণ পিরিয়ড রেগুলার হয়ে যাচ্ছে, এটা শুনে শুনে সত্যি বিরক্ত, তাই না? পিরিয়ডটা স্টপ হয়েছে, লক হয়েছে, 1 মাস হয়নি, এই মাসেও হলো না, এই যে জিনিসটা, তাহলে আমরা একটা গুড নিউজ পাওয়ার একটা আশা করতে পারি। আর জানি না শু এইটা নিয়ে কতটা তৎপর হচ্ছে, বা নাকি শুধুমাত্র মানুষকে ঘোল খাইয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কারণ ওই কিন্তু বলেছিল ওই বাড়িটা ছেড়ে এই বাড়িতে আসার ওর একমাত্র লক্ষ্যটাই কিন্তু ছিল যে বাচ্চা হতে ওখানে সমস্যা হচ্ছে, কারণ ওখানে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক কিছু একটা হচ্ছে, যার জন্য কিন্তু ও ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে মানে ফ্ল্যাটে চলে এসেছে। এবার সেটার জন্য কতটা প্রসেস করছে না করছে আমি কিছু বুঝতে পারছি না। আলাদা করে কোনো ডক্টরের সাথে কনসাল্ট করছে কি করছে না, সমস্ত কিছুই তো একটা সুন্দর ওয়েতে চলাটা দরকার। তো জানি না, ওইটা নিয়ে আর কোনো রকম কোনো উচ্চ বাচ্চ কারুর মানে শুয়ের মুখ থেকে তো আর শোনাই যাচ্ছে না। তো এই পিরিয়ডটা অবশ্যই করে মেয়েদের গর্ব, কিন্তু কি জানো তো, এই যে এখনও কিছু মানুষ আছে যারা কিন্তু এই যে ভিডিও চলাকালীন এই পিরিয়ড হয়েছে, এইটা হয়েছে, এই যে কথাটাকে ঠিক স্পোর্টিংলি নিতে পারে না। তাদের মেন্টালিটিটা কোথাও না কোথাও সেট আছে যে হ্যাঁ না এইটা কেন বলতো যে হ্যাঁ শরীর একটু সমস্যা আছে যার জন্য আজকে পুজো দিলাম না, বা গার্লস প্রবলেম, যেটাই হোক এইভাবে বলে কাটিয়ে দেওয়া অবশ্যই করে গর্ব। আর এখন তো স্কুল কলেজ সমস্ত জায়গায় ছোট ছোট বাচ্চাদের যেখানে সেফটি নিয়ে প্রশ্ন আসছে, সেখানে তো গুড টাচ ব্যাড টাচ সমস্ত জিনিসটাই তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে তাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে? সমস্যা না হয়। যেমন আমরা যখন যেগুলো আমাদের স্যানিটারি প্যাড যেগুলো, সেগুলো যখন আমরা নিতে যাই স্পোর্টিংলি, এখন আমরা গিয়ে মেডিকেল শপ বা নর্মাল শপে দাও তো ওই একটা ব্যাস নাম বলি,
যেটাই হোক, যে যেটা ইউজ করে, সেফটি, উইসপার, যে যেটা ইউজ করে, সে বললো সেটা দিয়ে দিল। এখন তো নর্মাল হয়ে গেছে এই জিনিসটা। কিন্তু তবুও সমাজ, আমাদের কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনও একটা বদ্ধ মানসিকতার মধ্যে রয়েছে। তাদের জন্যই স্পেশালি বলা যে এই ওয়ার্ডগুলো যদি ভিডিওর মধ্যে মানে সেইভাবে না করা হয়, সেই অর্থে বলেন। নালে এগুলো নর্মাল জিনিস, এখন সব জায়গাতেই নর্মাল। যেখানে মেয়েদের ব্রা প্যান্টি রীতিমতন পুরুষ বিক্রেতা বিক্রি করছে, তাদের কাছে গিয়ে আমরা সাইজ বলে দিচ্ছি। ইভেন আমাদের এখানে যে বড় যে ব্লাউজের যে দোকান, ওদের কাছে গেলে পরে সাইজ যদি প্রপার ওরা বুঝতে না পারে, ওরাই কিন্তু ফিতে দিয়ে মানে গায়ে হাত দিয়ে মাপে। যে টেলার, আমরা যে যাই টেলারের কাছে, আমি এখানে আমাদের আরেক টেলারের কথা বলি, ওনার কাছে আমি ব্লাউজ রেডি করাই, উনি আবার মহিলাদের গায়ে হাত দেবেন। তো উনি কি করেন, উনি বলে দেন যে আপনার প্রপার যে সাইজ ঠিক আছে ব্লাউজের, সেই ব্লাউজ একটা আপনি দিয়ে দিন, আর ডিজাইন কি হবে সেটা আপনি এই ক্যাটালগ দেখে বলে দিন, পেছনে বা সামনে কি ডিজাইন হবে সেটা বলে দিন, আমরা করে দেবো। বাট উনি মাপ নেবেন না, গায়ে হাত দেবেন না। কিন্তু আরেকটা আবার এখানে আছে, সেখানে কিন্তু প্রপার সালোয়ার বলো, যেটাই বলো আমাদের রেডি করতে হয়, সমস্তটাই কিন্তু ওনারা ওই দাঁড় করিয়ে মাপ নেন। এটা একদম নর্মাল জিনিস হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি, যে মেয়েরা পুরো শরীর ঢেকে রয়েছে তাকেও রেপ করতে ছাড়ছে না, যারা আধা নঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকেও আমরা ধিক্কার জানাতে ছাড়ছি না। বুঝতে পেরেছো ব্যাপারটা? সেখানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে সত্যি তোমরা বলো না কি ইনফ্লুয়েন্স হচ্ছে। 2025-এ দাঁড়িয়ে যদি এই পিরিয়ড কথাটা যদি লজ্জার বিষয় না হয়, গর্বের বিষয় হয়, এরকম অনেক লজ্জার কারণ হয়েছে। 2025-এ দাঁড়িয়ে আমরা দেখেছি ঘরে স্বামীগুলো সুস্থ সবল স্বামীকে ছেড়ে সব পরকীয়ারতা হয়ে বেরিয়ে যাচ্ছে। স্বামীকে পছন্দ না, স্বামী সুখ দিতে পারে না, স্যাটিসফাই না। ও মাই ডগ টাইপ সিচুয়েশন না মন্দিরা? হ্যাঁ, মন্দিরাও আজকে বলছে ও মাই গড না ও মাই ডগ। হ্যাঁ, লাইক সিরিয়াসলি। যাই হোক, ভালো লাগলো শুনে এই জিনিসটা। তো কথাটা সেটা না, দেখো ওগুলো ভুলের খাতা। এই যে মন্দিরাও একটা ভুল করেছে, ফিরে এসেছে, সুন্দর করে সংসার করছে, মানুষ কিন্তু ঘুরে আর কিছু বলতে পারে না, আঙ্গুল তোলে না। কিন্তু তারপরেও যখন সোশ্যাল মিডিয়াতে আছি, আমি পার্টিকুলার একজনেরটা দেখলে তো হবে না, আমাকে সবারটা বুঝেই চলতে হবে। আমার কথাটা আজকে একজনের ভালো লাগছে, আরেকজনের ভালো লাগছে না, তো যার ভালো লাগছে না তাকে তো আমি বলবো না এই দেখো না, আরে তাহলে তো আমার একটা ভিউজ চলে গেল। তাকে যাতে আগামী দিনে সে সেই জায়গাটায় ইতস্তত বোধ না করে শুনতে, যে 5 জনের সামনে চালিয়ে হয়তো দেখছি সেখানে এই তো পিরিয়ড হয়েছে, এই জন্যই হতেই পারে। অনেক কনজারভেটিভ ফ্যামিলি আছে যেখানে বসে হয়তো 5 জনের সামনে এখনও সেইভাবে খোলাখুলি জিনিসটা দেখতে পারে না। আমি ফ্রি আছি মানে তুমিও যে ফ্রি আছো তার তো কোনো মানে নেই না। তো এই হচ্ছে ব্যাপারটা। দেখো সবার মন জুগিয়ে চলা যায় না, কিন্তু সিচুয়েশান অনুযায়ী ভ্যারি করা যায়, যে এই সিচুয়েশানটা আমি এইভাবে হ্যান্ডেল করে নিতে পারবো। মন জোগানোর ব্যাপারই না, কারণ মন তুমি কারুর জোগাতে পারবে না। আজকে কারুর মন জোগালে কালকে আবার একটা কুদ ধরবে, এইটা ঠিক হলো না, আবার ওটাকে যখন ঠিক করবে আরেকটা বের করবে, বুঝতে পারছি। তো এগুলো কোয়াইট ন্যাচারাল। হ্যাঁ, আর এখন তো অনলাইন শপিং অ্যাপ হয়ে গেছে, যেখানে বাড়িতেই 15 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে যাচ্ছে। তো আমার মান্থলি প্রবলেম হলে আমাকে আর এদিক ওদিক যেতে হয় না, আমি তো বাড়িতে বসে ব্লিঙ্কিটে মারি, বাড়িতে দিয়ে চলে যায়। সেটাও একটা পুরুষ মানুষই দিতে আসে। ব্যাগ খোলা থাকলে অটোমেটিক্যালি হ্যান্ড ওভারও সেই করে। এগুলো ন্যাচারাল থিংস। বাট মানুষ অনেকটা বেশি মানে শায় যেখানে থাকে, বা একটু কনজারভেটিভ যেখানটা থাকে, সেখানে দাঁড়িয়ে মানুষ একটুখানি ইতস্তত বোধ করে যে হ্যাঁ চলো আমি শুনে নিচ্ছি, কিন্তু অন্য মানুষের হয়তো শুনলেও খারাপ লাগতে পারে, তুমি এটাকে এইভাবে বলে দাও, দ্যাটস ইট। এই হলো ব্যাপার। যত ঘোলাবো ততই নাহলে তোমরা ভাবো না এই 2025-এ দাঁড়িয়ে মেয়েরা লজ্জা পাচ্ছে না, নিজের ঘরের স্বামীর সাথে শুয়ে স্যাটিসফ্যাকশন পাচ্ছে কি পাচ্ছে না সেটার জন্য তারা অন্যদের কাছে সেই গল্পও করছে, প্লাস অন্য পরপুরুষের হাত ধরে তারা অনায়াসে বেরিয়ে যাচ্ছে, তার সাথে রীতিমতন রাত দিন কাটিয়ে ফেলছে। তাহলে লজ্জা তো সেখানে হওয়া উচিত। এটা তো এই পিরিয়ড তো মেয়েদের একটা মানে, এবার যদি তুমি বলো যে হ্যাঁ মন্দিরা বললো তাতে অবজেকশন নেই, তো শু বলছে তো প্রবলেম হতো, শু বলছে বলে প্রবলেম না, শু এভরি মান্থ বলে, প্রবলেমটা সেখানে। ও পিরিয়ডটাকে হাইলাইট না করলে না, হ্যাঁ পিরিয়ড হয়েছে, ও মানে বলবে। আমি অপেক্ষা করছি কোন দিনও বলবে কি পিরিয়ড হয়নি, সেই দিনটার অপেক্ষা করছি, মানে অ্যাজ এ গুড নিউজ।
এই হলো ব্যাপার আর কি। তুমি ধরতে পারলে কানটাকে সোজা হাতেই ধরতে পারো, কিন্তু কেউ যদি পছন্দ না করে সোজা হাতে না ধরে সেই ঘুরিয়ে ধরবে, ভোর 5 ম্যাট 5, এই হলো ব্যাপার। চলো, আমার যতটুকু মনে হলো সেইটুকুই আমি বললাম, যে লজ্জা কোন কোন জিনিসে লজ্জা পাবে 2025-এ দাঁড়িয়ে। পিরিয়ড বলতে লজ্জার যদি না থাকে, বা যদি ওটা পেয়ে যদি লজ্জা পায়, মানুষ তো পরকিয়া করে স্বামীকে ঘরে রেখে বেরিয়ে যাচ্ছে, সেগুলো আবার ভিডিওতে ক্যাপচার করছে, সেগুলো আবার সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে তারা। লজ্জা কোন কোন জিনিসের ওপর লজ্জা হবে বলো তো? ঘরের হাড়ির খবর পর্যন্ত তুলে দিচ্ছে মানুষকে, মানুষ সেটাকে নিয়ে কাটাছেড়া করছে। তাহলে किसे किसे लज्जा में किस चीज़ के ऊपर ये लोग लाज शर्म लाएंगे, सोचना चाहिए, তাই না? তো যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বলতে বলতে অনেক কথা শেয়ার করে ফেললাম। দেখো, আমরা মেয়েদের এমনি একটু পেট পাতলা হয়, দেখবে তো, বলতে বসলে না কত গল্প থাকে, মরণদশা গল্পই শেষ হয় না, তাই না? যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।